হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আর একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটি হচ্ছে রবিবার। ঘড়িতে এখন বাজে ওই প্রতিদিনের মতন সকাল 7টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। রবিবার মানে সবার তো ছুটির দিন, কিন্তু আমার তো সংসারের কাজ থেকে কোনো ছুটি নেই। তাই প্রতিদিনের মতন কিন্তু সংসারের যা যা কাজ থাকে সেগুলো করে নিয়েছি। আর আজকে এক গামলা জামা কাপড় কেচেছি, জানো তো, যেগুলো ওই স্নানের সময় কেচে নিয়েছি। আর এখন সেগুলোকে মেলে দিচ্ছি, তারপরে আবার পুজো দিয়ে নেব। আসলে আজকে তো একটা ছুটির দিন, মানে রবিবার, বাচ্চা কাচ্চাদের ছুটি মানে আমার কাছে একটা ছুটির দিন। কিন্তু কি বলতো, যেহেতু এখন শীতের বেলা অনেকটাই ছোট, তাই সকালটা প্রতিদিনের মতন হয়তো 5টা থেকে শুরু করিনি, ওই 1 ঘন্টা লেটে মানে 6টা থেকে শুরু করেছি। কারণ এর থেকে বেশি দেরি করলে কিন্তু আমার কাজ করতেও অনেকটাই দেরি হয়ে যাবে। তারপরে ওই যে বললাম, অনেকগুলো জামা কাপড় ছিল আর সমস্ত কিছুতে আমি হাতেই কাছি, যার জন্য অনেকটাই সময় লেগে যায়। এদিকে কালকে তোদের ড্রেসটা কেচে দিয়েছিলাম, আর আজকে কিন্তু দুষ্টুর ড্রেস, সাথে আমার প্রতিদিনের যে জামা কাপড় সেগুলো তো আছেই, সাথে তোজোর কিছু ভালো প্যান্ট, তারপরে সোয়েটার, এগুলো কেচে দিয়েছিলাম। আর সেগুলোকেই এখন একে একে মেলে দিচ্ছি। আর কি বলতো, সকালবেলা করে যদি জামা কাপড়গুলো মেলে দেওয়া হয় তাহলে কিন্তু সারাদিনের রোদটা পায় আর সকল জামা কাপড়গুলো কিন্তু বেশ ভালোভাবে শুকিয়ে যায়। তাই জন্য প্রতিদিনই কিন্তু আমি এই সকালে স্নানের সময় জামা কাপড়গুলো কেচে ধোয়ার চেষ্টা করি। তাহলে সারাদিনের মানে যে রোদটা পাবে তাতে সব কিছু শুকিয়ে যায়। আর বেশ কিছু মোজা ছিল, মানে দুষ্টুর স্কুলের মোজা, তোজোর স্কুলের মোজা, সেগুলোকেও ওই গ্রিলে মেলে দিচ্ছি, কারণ এদিকে তো আর দড়িতে একদম মোটে জায়গা নেই, তো সেই জন্য। আর আজকে দেখলাম ঠান্ডাটা একটু কমই ছিল, সে কারণে আজকে গোপুসোনাদের আর সোয়েটার পরাইনি, এমনি স্নান করিয়ে জামা চেঞ্জ করিয়ে দিয়েছি। সাথে এইদিকে দেখো, গাছের যে কটা ফুল ছিল সে কটা ফুল দিয়ে সমস্ত ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। আর তারপরে খেতে দিয়ে আরতিটাও সেরে নেব। আমাকে ক্রিয়েশন অফ জ্যোতি চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছে, সে লিখেছে, একদমই ঠিক বলেছেন, আমাদের মেয়েদের নিজেদের উপার্জন করার খুব দরকার নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য। হ্যাঁ গো, এই কথাটায় আমি ভীষণভাবে মানি আর বিশ্বাসও করি। কি বলতো, তবে যে হাজব্যান্ড আমাকে কিছুই দেয় না সেটা কিন্তু নয়, তবে সবসময় যে হাজব্যান্ডের কাছে হাত পাততে হবে সেটাও কিন্তু আমাদের মেয়েদের জন্য সম্মানের নয়। তাই জন্য চেষ্টা করি নিজের উপার্জন কিছু করার, যেটা দিয়ে কিনা নিজের ছোট ছোট শখ পূরণ করতেই পারি। অথবা অনেক সময় অনেক পরিস্থিতি আমাদের মধ্যে আসে না, যখন কি না কিছু যদি আমরা মানে হাজব্যান্ডকে দিয়ে হেল্প করতে পারি, সেক্ষেত্রে কিন্তু তাদের যেমন হেল্প হয় তাদের কিন্তু ভালো লাগাও থাকে, যে মনে করবে না আমাকে তো কেউ হেল্প করার কেউ রয়েছে। তো এই হয়েছে ব্যাপার। তো যাই হোক, এই কথা নিয়ে আর কথা বাড়ালাম না। এদিকে দেখো, দুজনের জন্য হরলিক্স করে নিয়েছি, সাথে আমাদের দুজনে চাও করে নিয়েছি। আর এই একটা ছুটির দিন, যেদিন কিনা আমরা সবাই মিলে একসাথে চা খেতে পারি, সাথে অনেক গল্প গুজবও করতে পারি। আর তারপরে ওইদিকে হাজব্যান্ড বাজারে চলে গেল, আর আমি কিন্তু সোজা চলে এসেছি ঘরটা গুছিয়ে নিতে। আমাকে সুস্মিতাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে তুমি মশারি পাট করো না। না গো দিদি, আমি মশারি পাট করতে পারি না, আমি এরকম দলাপ মুচকেই রেখে দিই। যখন আবার রাত্রিবেলা টানে একটু ঝেড়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে 4টে কোণা বেরিয়ে যায়। আর এখন তো কম্বল নেমেই গেছে, এদিকে 2টো কম্বল নামানো হয়েছে, মানে বাচ্চারা 2টো গায়ে দেয় আর আমরা 2টো, আর সেগুলোকেই এখন একের পর এক ভাঁজ করে নিচ্ছি। যদিও বা আমাদের কম্বল গায়ে দেওয়ার জন্য তো খুব একটা বেশি প্রয়োজনই পড়ে না। কারণগুলো 2টো। একটা হচ্ছে, আমাদের ঘরটা এত পরিমাণে গরম, যেখানে কিনা গরমকালে এসি ছাড়া থাকাই যায় না, আর শীতকালে বলতে পারো লেপ কম্বল ছাড়াও থাকা যায়। কিন্তু শীতের মানে ভোরের দিকটা না একটু ঠান্ডা ঠান্ডা লাগে, যার জন্যই কম্বল নামানো। আর আমি তো ভোরবেলা খুব একটা ঘুমাতে পারি না, 5টার মধ্যে আমাকে উঠে পড়তেই হয়। তো সেই জন্যই বললাম কম্বল গায়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। তবে দুপুরটা ফ্যানটা হালকা করে চালিয়ে কম্বল গায়ে দিই। রাত্রিবেলাও আমরা তাই করি, এখনও ফ্যান চলে, জানো তো, কম্বল গায়ে দিয়ে ফ্যান চালিয়ে শুই। ওতে বেশ ফিলিংসটা অনেকটাই ভালো লাগে, এই জন্যই। আমাকে সুমি অধিকারী কমেন্ট করেছে, সে লিখেছে, সো বিউটিফুল, থ্যাংক ইউ সুমি। আর ঝিলি কমেন্ট করে লিখেছে, রান্নাগুলো দারুণ হয়েছে, তোজসোনাকে খুব সুন্দর কথা বলে। তুমি ঠিকই বলেছো দি ভাই, এখনকার দিনে মেয়েদের নিজেদের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার। সেটা নিয়ে তো আমি একবার বলে দিলাম, হ্যাঁ গো, সত্যি ভীষণভাবে দরকার। কিছু না হোক, নিজের কিছু কিছু
যেগুলো শখ পূরণ করা থাকে। দেখো আমরা তো হিউজ কিছু শখ পূরণ করতে পারবো না, আমাদের যা সামর্থ্য বা আমাদের যা ইনকাম, কিন্তু কিছু কিছু ছোটো ছোটো সুপ্ত বাসনা থাকে যেটা কিনা আমরা পূরণ করতে পারি, অথবা অসময়ে আমরা হাজব্যান্ডকে কিন্তু সংসারে অনেকটাই হেল্প করতে পারি এই আমাদের ইনকাম দিয়ে। তো কথা বলতে বলতে দেখো বিছানাটা গুছিয়ে কিন্তু আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। আসলে সকালবেলা যখন ঘর মুছলাম আজকে না, তখনই আমি আমার শ্বশুরমশাইয়ের ঘরটা গুছিয়ে রেখে নিয়েছিলাম। মানে ওই জামা কাপড়টা বিছানাপত্র সমস্তটাই গুছিয়ে রেখেছিলাম, তাই ওই ঘরটা আর এখন গোছানোর প্রয়োজন নেই। আর আজকে বাজার থেকে এনেছিল অনেক কিছু, মানে আমিই বলে দিয়েছিলাম একটু আমলকি এনো, কারণ এই সিজনে না আমলকি খাওয়াটা খুব ভালো, বিশেষ করে পেটের জন্য আর এই চুল বা স্কিন সব কিছুর জন্য। কারণ দেখবে শীতকালে কিন্তু সবথেকে যদি আমাদের শরীরের কিছু খারাপ হয় সেটা চুল আর স্কিন, কারণ শীতকালে আমরা কিন্তু সাফিসিয়েন্ট জল খাই না, যার জন্য কিন্তু আমলকি কিন্তু আমাদের অনেকটাই উপকার করে। তাই আমলকি নিয়েছিলাম, আর তার সাথে মাটন এসছে, আলু এসছে, আর মাটন এসছে যেহেতু তাই জন্য কিন্তু গন্ধরাজ লেবুও এসছে, আর ওইদিকে যা যা দেখতে পেলে টমেটো ধনেপাতা এরকমই। আর কালকেই যেহেতু আমাদের একাদশী ছিল, হাজব্যান্ড কালকে রাত্রিবেলায় বলে রেখেছিল তুমি সকালবেলা একটু ডাল পুরি করো, কারণ আমি না এরকম লুচি পুরি করতে ভীষণ পছন্দ করি। খেতে ভালোবাসি না সেটা বলবো না, তবে নিজের ডায়েটের জন্য খুব কম খেতে পারি, মানে খাই না বলতে পারো, ওই একটা কি দুটো। তো যাই হোক, ওই ডাল পুরির জন্য একটু বানিয়েছিলাম, কিন্তু মানে তরকারি হিসেবে ফুলকপি আলু ধনেপাতা দিয়ে একটা তরকারি, আর সেটাকে নাবিয়ে নিয়ে এদিকে দেখো আমি মটর ডালটাকে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, আর মটর ডালটাকে ভালো করে ব্লেন্ডিং জারে ওই একটু মানে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে মানে ওই যে পুরটা সেটাকে রান্না করে নিয়েছি, ওটা একটু শক্ত শক্ত হয়ে গেলেই নাবিয়ে নিতে হবে। আর হাজব্যান্ড ওইদিকে অনেকটাই হেল্প করেছে, ও বললো ঠিক আছে তুমি আমাকে দাও আটাটা, তার মধ্যে আমি পুরগুলো ভরে দিচ্ছি। তো ওইদিকে হাজব্যান্ড পুরগুলো ভরে দিয়েছে আর আমি এদিকে বেলে নিচ্ছি। যেহেতু হাজব্যান্ড বললো আমি স্নানে চলে যাচ্ছি, তাই একটা তাড়াহুড়ো, ও স্নান করে এলেই ওকে খেতে দিতে হবে, তাই সেই সুযোগে আমি দুষ্টুকে ডেকে নিয়েছিলাম যে আমি যতক্ষণ বেলছি তুই একটু ভেজে দে, তারপরে আমার বেলা হয়ে গেলে আমি একের পর এক ভেজে নেব। তো ওইদিকে দুষ্টুই মানে ওগুলোকে ভাজছিল আর আমি একের পর এক বেলে নিচ্ছিলাম, আর তারপরে সমস্তগুলো ভেজে নিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। ওইদিকে তোজো দুষ্টুকে দিয়ে দিয়েছি, সাথে এদিকে দেখো হাজব্যান্ডকেও দিয়ে দিলাম। তা ও বললো বেশি একটা দিও না, কারণ দুপুরেও তো আবার খেতে হবে, যেহেতু আজকে মাটন হচ্ছে। তো এইদিকে দেখো ওকে 4টে ডালপুরি দিয়েছি সাথে তরকারি। আর তখন যে বাজারগুলো এনেছিল আমি ধরিনি, কারণ যেদিন টিফিনের খুব বেশি ঝামেলা থাকে সেদিনকে দুপুরের রান্নাটা একটু পরেই ধরি, যতক্ষণ না টিফিন কমপ্লিট করতে পারি ততক্ষণ। তো ওইদিকে সবাইকে খেতে টেতে দিয়ে তারপরে মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি কিন্তু মাটনটা সিদ্ধ করে নিয়েছি। আসলে আমি কিন্তু মাটন ইদানিং এখন এইভাবেই রান্না করছি, এতে করে না মাটনের টেস্টটা একদম ডিফারেন্ট হচ্ছে, আর খেতেও না ভীষণ সুস্বাদু হচ্ছে। তো মাটনটাকেই না প্রথমে আমি সামান্য মানে যতটা ঝোল রাখবে ততটা পরিমাণে জল দেবে, আর তার মধ্যে গোটা গরম মশলা, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে আগে 1টা থেকে 2টো মানে যেরকম মাংস হবে সেরকম অনুযায়ী সিটি দিয়ে নেবে। আমি তো আজকের মাটনে কিন্তু একটাই সিটি দিয়েছি, আর তারপরে ওটা আমি রেস্টে রেখেছিলাম যতক্ষণ না সিটি খুলছে। তারপরে কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে আগে স্টিমে করে ভেজে নিয়েছি, কারণ আলু তো সিদ্ধ দিইনি, আলুকে কিন্তু আমাকে কড়াইতেই কষাতে হবে আর ওখানেই সিদ্ধ করতে হবে। তারপরে আলুগুলো ভেজে নিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি, আর তারপরে আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর ওর মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সমস্ত কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছাড়বে তখন মাটনটা দিয়ে দিতে হবে। সামান্য জল দিলেই হবে, মানে যে স্টকটা রয়েছে সেইটা। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো স্টক ইউজ করি না বা জল ইউজ করি না, মটন সিদ্ধ করতে যে স্টকটা ব্যবহার করি সেটাই। আর আজকে শুধু মাটন করবো তাই দেখলাম অনেকটা ধনেপাতা এনেছে, তাই একটু ধনেপাতা বাটা করে নিয়েছি। তবে সেটাকে কিন্তু একদম চাটনির মতন রাখিনি, একটু কড়াইতে টেলেও নিয়েছি। আর আলপনা দি আমাকে কমেন্ট করেছিলে, দিদি লিখেছিলে রান্নাবান্নাগুলো ভীষণ সুন্দর হয়েছে। আর নাজিরা দি কমেন্ট করেছে, সে লিখেছে দি ভাই কেমন আছো, আমি খুব ভালো আছি গো। পিৎজাটা বানানো দেখালে না তো, পিৎজা বানানো অনেক ভিডিও আমি কিন্তু আমার এই চ্যানেলেই রয়েছে, তুমি চাইলেই দেখে নিতে পারো পুরোনো ভিডিও। এছাড়া আমি কিন্তু একটা মিনি ব্লগও দিচ্ছি, আজকে কি কালকের মধ্যে দিয়ে দেবো পিৎজা বানানোর। আর এদিকে দেখো কথা বলতে বলতে চাটনিটাও করে নিয়েছি। আসলে কালকে ওই যে বললাম একাদশী ছিল, তো ঘরে অনেক রকমের ফল ছিল, তাই ভাবলাম আজকে আর টমেটোর চাটনি করব না, আজকে একটু ফ্রুট চাটনি করব। তবে চাটনিটা না যেরকম চেয়েছিলাম সেরকম খুব একটা হয়নি। আর কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু মাটনটা আমার খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। একটা সিটি দেওয়াতে মাটনটা যেরকম সফট হয়েছে, খুব সুন্দর গলেওছে, তবে কিন্তু একদম যে অনেক সময় হয় কি যে প্রেসারে বেশি সিটি দেওয়াতে মাটন গলে যায়, সেটা কিন্তু হয়নি। আমি কিন্তু পুরো মাটনটা ওই একটা সিটি দেওয়ার পর কড়াইতে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম, আর খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল আজকের মাটনটা।
আর মুনমুন, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে আমার ওয়েট লসের জার্নিটার একটা ভিডিও দিও প্লিজ। হ্যাঁ গো, আমি চেষ্টা করছি, মানে কিভাবে দেবো জিনিসটা সেটাই আমি বুঝতে পারছি না। আসলে ডেলি ব্লগ করি তো, তাই কিভাবে মানে আমার ওয়েট লসের ভিডিওটা দেবো সেটা যদি তুমি আমাকে একটু শেয়ার করতে পারো, বা আমি একটু ঘেঁটে দেখে নিই যে কীভাবে করলে তোমার বুঝতে সুবিধা হবে, বা যাদের মানে জিজ্ঞাসা ছিল যে দিদি তুমি এত তাড়াতাড়ি কীভাবে এতটা ওয়েট লস করলে সেটা বুঝতে সুবিধা হবে, আমি সেরকমভাবে একটা ভিডিও খুব তাড়াতাড়ি রেডি করার চেষ্টা করছি। আর আমাকে এর আগের দিন সুস্মিতাদি জিজ্ঞেস করেছিল আমি হাঁসের ডিমে কটা সিটি দিয়েছিলাম। আমি হাঁসের ডিমের ক্ষেত্রে কিন্তু 2টো সিটি দিয়েছিলাম, 2টোই এনাফ। তারপরে তো রেস্টে থাকলে ওটা আরও একটু সিদ্ধ হয়ে যায়, তাই আমি 2টোই সিটি দিই। আমাকে রত্নাদির লাইফস্টাইল থেকে রত্নাদি লিখেছে সংসারের কাজ রান্নাবান্না মিলিয়ে সবটাই দারুণ ছিল, থ্যাংক ইউ দিদি, এইভাবেই পাশে থেকো আমার। আর এদিকে দেখো কথা বলতে বলতে ওইদিকে ভাতটা লাস্টে বসিয়েছি। আর এখন কি বলো তো, শীতের সময় তো, আজকে যেহেতু স্কুলে যাওয়া নেই, রবিবার, তো সেক্ষেত্রে ভাতটা কিন্তু আজকে একটু দেরি করেই বসিয়েছি, মানে সব রান্নাবান্না শেষে তারপরেই ভাতটা বসিয়েছি। আসলে শীতের দিনে না ভাত ঠান্ডা খেতে একদম ভাল লাগে না, তাই আমি একটু গরম গরম ভাতই বসাই। তবে আমার বাড়িতে না আমার হাজব্যান্ড একদম গরম ভাত কেন গরম কোনো কিছুই খেতে পারে না, শুধু চাটাই খায় গরম, এছাড়া কিচ্ছু খায় না। তবুও এই যে ভাতটা করে নিচ্ছি, আগে ওর ভাতটা আমাকে জুড়াতে হবে, তারপরে আমাদের ভাতগুলো বাড়তে হবে। তো ওইদিকে ভাত হতে হতে এদিকে কিন্তু রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, সাথে যেই যেই জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু হাতেই মেজে নিলাম। আমাকে তামান্নার অফিসিয়াল চ্যানেল থেকে সে কমেন্ট করেছে, লিখেছিলে তোমার ছেলে কিসে পড়ে গো, ভালো লাগলো তোমার কাজগুলো করা দেখে। আমার ছেলে ক্লাস 2তে পড়ে। আর আজকে যেহেতু বাড়িতে ছুটির দিন, 2টো বাচ্চাই রয়েছে, তাই যথারীতি ঘর বাড়ি তো নোংরা হবে। ওইদিকে যে ঘরটা নোংরা হয়েছিল বলে একটু মুছে নিলাম, মানে প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি। আর এতটা বালি কিচকিচ করছিল, দেখবে এই শীতের সময় কিন্তু ঘর বাড়ি নোংরা হলে খুব খারাপ লাগে দেখতে। অন্যান্য সময় ফ্যান চলে, ধুলোবালি কিন্তু অতটা চোখে পড়ে না, তবে শীতকালে যেহেতু ফ্যান চলে না আর বাইরে থেকেও ভীষণ হাওয়া দেয়, সেক্ষেত্রে ঘর বাড়ি ধুলো হলে দেখতে খারাপ লাগে। আর আমাদের এই ঘরটা যেহেতু সাদা, আর সেই জন্য আরও বেশি খারাপ লাগে যদি কিছু পড়ে থাকে, তাই ঘরটাকে ভালো করে মুছে নিলাম। আর এখন বাকি রয়েছে রান্নাঘরটা মোছা। রান্নাঘরটা মুছে নিলে কিন্তু রান্নাঘরের কাজ শেষ হয়ে যাবে। তারপরে সকালে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে গেছে, ওগুলো দুষ্টু তুলে এনেছে, তাই ভাবছি আজকে আর ফেলে রাখবো না, একেবারে ওগুলোকে পাট করেই রেখে দেবো। আর মিতালি দিয়ে আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, তোজোকে জানাই অনেক ভালোবাসা, খুব ভালো থেকো, ভালোবাসা নিও। আমি তোজোকে জানাবো তোমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, তুমি তোজোকে ভীষণ ভালোবাসো, তোমার প্রতিটা কমেন্টে কিন্তু আমি সেটা বুঝতে পারি। আমি জানি তোমার ছেলেকে মানে দেখতে পাও আমার ছেলের এই ছোটোবেলার মধ্যে। তো থ্যাংক ইউ দিদি এইভাবেই পাশে থাকার জন্য। আর মনির সংসার থেকে দিদি কমেন্ট করেছে, সে লিখেছে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদি, এইভাবেই পাশে থেকো। আর ওই যে যেমনটা বললাম, হাতে যেহেতু অনেকটাই সময় ছিল, কারণ হাজব্যান্ড বললো আমি আজকে তাড়াতাড়ি ফিরে আসবো, তোমরা যদি পারো একটু ওয়েট করো। তা ওইদিকে তোজো দুষ্টু সবাই স্নান করছিল, তারপরে তোজোকে বললাম ঠিক আছে, তাই স্নানের পরে তুমি একটু টিভি দেখে নাও বাবা আস্তে আস্তে। আর আমি আর কি বসে থাকবো বলো, হাতে যখন কাজ আছে কাজগুলো সেরে নিয়েই বসা ভালো। আমি না কাজ জমিয়ে রেখে বসে থাকতে একদম পছন্দ করি না, মনে হয় কি যে কত কাজ জমে রয়েছে, কতক্ষণে সেটা শেষ করব, আর শেষ করলেই যেন একটা রিল্যাক্স। আর দেখবে হাতের কাজ সেরে তুমি 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টাও কিন্তু নিশ্চিন্তে বসতে পারবে, কিন্তু হাতে কাজ রেখে শুধু চিন্তা হবে যে ওই কাজটা কতক্ষণে করব, ওই কাজটা কতক্ষণে করব। তো এত চিন্তা নিয়ে না রিল্যাক্সে আর বসা যায় না, তাই হাতের কাজগুলো সেরেই নিচ্ছি। আমাকে অভিজিৎ সরকার দাদা কমেন্ট করেছে, দাদা লিখেছে ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট, ওয়াচ ইউর ভিডিও, থ্যাংক ইউ সো মাচ দাদা, এইভাবেই পাশে থাকবেন আশা করছি। আর এদিকে জামা কাপড়গুলো দেখো একের পর এক গোছানো হয়ে গেছে, এগুলো জায়গা মতন রেখে বিছানাটাকে ভালো করে একটু টান করে নেবো। সকালেই ঝেড়ে গেছি, ওই যে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে যেমনটা হয় আর কি। এদিকে সমস্ত কিছু আবার আলিয়ে দিয়ে গেছে, তাই জন্য আবারও আমাকে ভালো করে পরিষ্কার করে নিতে হচ্ছে, কারণ এগুলো পরিষ্কার করেছিলাম যখন তারা কিন্তু ঘুমাচ্ছিল, মানে ওই সকালে ধরো 6:30 পৌনে 7টা নাগাদ এই কাজগুলো করছিলাম, তো তখন তো তারা ঘুমিয়েছিল। তারপরে উঠে তো আবার যথারীতি নোংরা করেই রেখেছে, তাই এখন আবার গুছিয়ে রাখছি। আর কি বলতো, তোজো আর দুষ্টু ঘর বাড়ি নোংরা করলে দুষ্টুকে বকি, তোজোকেও বকি না সেটা না, বকি কিন্তু সবসময় বকি না। আসলে বাচ্চা কাচ্চার কাজই তো তাই, আর আমাদের কাজ সবসময় সেই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তবে আমি ওকে যতটা পারি বলার চেষ্টা করি, যেখানকার জিনিস সেখানে রাখো, যেখান থেকে নিয়েছো সেখানেই যেন জিনিসটা থাকে, আর ঠিকঠাকভাবে রেখো। গুছাতে পারে না, কিন্তু সেইখানে রেখে দেয়, আমি ওইটা আবার গুছিয়ে রেখে দিই। আর এদিকে দেখো বই খাতা কয়েকটা পড়েছিল, সেগুলোকে তুলে নিয়ে তারপরে কিন্তু আমি এদিকে চাদরটাও টান করে
নিচ্ছি। আসলে ওইদিকে ভাতটা তো এখনও হয়নি, তাই ভাতটা হতে হতে এই কাজটা সেরে নিলাম। আর তারপরেই এসে দেখলাম আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। আর ভাতটা এবারে গড় দিয়ে অনেকটা সময় বসেছিলাম ওইদিকে, তারপরে হাজব্যান্ড এলো আর তারপরে দুষ্টু স্যালাড কাটলো। আর আজকের লাঞ্চে ছিল এরকম ধনেপাতা বাটা, খাসির মাংস, ফ্রুট চাটনি আর স্যালাড। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।